জিএসটি ফ্রি কোর্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি মোহাম্মদ মঈনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমি তোমাদের জুওলজির 3টা চ্যাপ্টার সলভ করব। একটা হচ্ছে চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12। তুলনামূলকভাবে এই 3টা চ্যাপ্টার একটু লেস ইম্পর্টেন্ট, এর ভিতরে 11 নম্বর চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো এই যে 3টা সলভ ক্লাস দিব, এর আগে তোমাদের জাস্ট একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো কিন্তু যে এই বছর আমাদের যে ভর্তি পরীক্ষা চলছে, এই ভর্তি পরীক্ষার সবচেয়ে শেষ ভর্তি পরীক্ষাটা হচ্ছে জিএসটি। তার মানে তোমাদের প্রমাণ করার সবার লাস্ট স্টেজে তোমরা কিন্তু চলে আসছো, এবং এখন যদি তোমরা প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের গায়ে একটা ট্যাগ লেগে যাবে, সেটা হচ্ছে সেকেন্ড টাইমার। তো এই ট্যাগটা যাতে না লাগে, জাস্ট এই কথাটা মাথায় রেখে তোমাদের জন্য আমরা কিন্তু এই আয়োজনটা করছি। তাই তোমাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবা এবং এখান থেকে ইফেক্টিভনেসটা নেওয়ার ট্রাই করবা। আমি এনশিওর করতে পারি যে এই ক্লাসগুলোর ভিতর থেকে সব এমসিকিউগুলো কিন্তু তোমরা কমন পাবা যদি তোমরা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারো। আর আমি কিন্তু সলভগুলোকে এমনভাবে করতেছি যাতে কোয়েশ্চেন সলভ করেই তুমি ওই রিলেটেড যে কোনো কিছু সলভ করে ফেলতে পারো। তো চলো কথা না বাড়াই, আজকে আমরা ক্লাসটাকে শুরু করে ফেলি। আমরা 3টা চ্যাপ্টার সলভ করব। আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 9, মানব জীবনের ধারাবাহিকতা। আমি অলরেডি তোমাদের 5টা চ্যাপ্টার সলভ করে দিয়েছি, চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো। আমরা প্রথম কোশ্চেনে চলে আসি। কি বলছে দেখো, আমাদের প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, শুক্রাশয় কি? শুক্রাশয়ের ইংলিশ নাম হলো টেস্টিস। টেস্টিস আরেকটা থাকে, এটা হচ্ছে ওভারি, যেটা মেয়েদের ক্ষেত্রে থাকে। তাহলে টেস্টিস থাকে ছেলেদের ক্ষেত্রে, আর ওভারি থাকে হচ্ছে ভাইয়া মেয়েদের ক্ষেত্রে। তাহলে এই যে দুইটা, এটা হচ্ছে মুখ্য জনন অঙ্গ। এই দুইটা কি? মুখ্য জনন অঙ্গ। মুখ্য জনন অঙ্গ। এখন এই মুখ্য জনন অঙ্গকে আমরা প্রাইমারি জনন অঙ্গ বলে থাকি। তাহলে সেকেন্ডারি জনন অঙ্গ আছে। তাহলে মনে রাখবা, প্রাইমারি জনন অঙ্গ বাদে যা আছে সবগুলো হলো সেকেন্ডারি জনন অঙ্গ। ওকে, এই টেস্টিস থেকে শুরু তৈরি হয় ভাইয়া স্পার্ম, আর ওভারি থেকে তৈরি হয় হচ্ছে ওভাম। ওকে, এই দুইটা হচ্ছে তৈরি হয়। এছাড়াও কিছু হরমোন সিক্রেট হয়। কি হয়? কিছু হরমোন সিক্রেট হয়। এই টেস্টিস থেকে যে হরমোন সিক্রেট হয় সেটাকে আমরা বলি হলো টেস্টোস্টেরন। কি বলি? টেস্টোস্টেরন। এছাড়াও আরেকটা জিনিস টেরন, আরেকটা খরিত হয়, সেটার নাম হলো অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রো মানে মেল। তাহলে মেল তৈরি করার জন্য যে হরমোন তৈরি হবে তাকে অ্যান্ড্রোজেন বলবা। আর ফিমেলের ক্ষেত্রে এখান থেকে তৈরি হয় প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন তার সাথে তৈরি হয় ভাই ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন, এই দুটো হলো ফিমেলের প্রধান হরমোন। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করছো যে স্পার্ম মানে টেস্টিস এবং ওভারিতে স্পার্ম এবং ওভাম তৈরি হওয়ার সাথে সাথে হরমোন তৈরি হচ্ছে। তার মানে এরা অ্যাট এ টাইম দুইটা জিনিসই সিক্রেট করছে না। এই জন্য এই দুইটাকে আমরা বলে থাকি হলো মিশ্রগ্রন্থি। এই দুইটাকে আমরা কি বলি? মিশ্রগ্রন্থি বলি। তাহলে একটু মাথায় রাখবা, টেস্টিস এবং ওভারি এটা হচ্ছে প্রাইমারি জননাঙ্গ এবং এইটা হচ্ছে মিশ্রগ্রন্থি এর উদাহরণ। ওকে, এবং এখান থেকে কি কি তৈরি হয় সেটাও আমরা জানলাম। তাহলে বলো তো শুক্রাশয় থেকে তৈরি হবে কোনটা? অ্যান্ড্রোজেন। ওকে, অ্যান্ড্রো মানে মেল আর জেন মানে তৈরি করা, অর্থাৎ মেলের যে বৈশিষ্ট্যগুলো আছে এটাকে প্রকাশ করে যে হরমোন, সেটা হলো অ্যান্ড্রোজেন। আলহামদুলিল্লাহ, সরি। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেখো, এই পরের যে কোয়েশ্চেনটা, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বোটানির কোয়েশ্চেন। এখানে চলে আসলে জাস্ট একটু বলে দেই, সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গের কোন অংশ ভ্রূণ বর্ধিত হয়। এটা যদি জুওলজির কোয়েশ্চেন হতো, ভ্রূণ আসলে বর্ধিত হয় ইউটেরাসে। কোথায়? ইউটেরাস। ইউটেরাস মানে কি? জরায়ু। কি? জরায়ু। তো এটা হচ্ছে জুওলজির কনসেপ্ট। যদি বোটানির কনসেপ্টে বলি তাহলে এটা হবে ডিম্বনালী। তো আমরা এখন আসলে তো বোটানি তো পড়তেছি না, আমি জুওলজির কনসেপ্টেই থাকলাম। ছেলে মানে জুওলজি হলে জরায়ু হবে, যেহেতু এটা বোটানি তাহলে তো এটা ডিম্বনালী হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে এইডস একটি। দেখো তো, এইডস মানে কি? এইডস একটা ডিজিজের নাম, অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এখান থেকে আমাদের এইডস শব্দটা চলে আসছে, তাই না? এইডস, AIDS, আমরা সবাই জানি যে অ্যাকিউট ইমিউন
ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটা কেন হয় বলো তো? এটা একটা ভাইরাসের কারণে হয়। এটা কিসের জন্য হয়? ভাইরাসের কারণে হয়। এই ভাইরাসটার নাম আমরা সবাই জানি, এটাকে বলে এইচআইভি ভাইরাস। এটার নাম কি? এইচআইভি ভাইরাস। পুরো নাম কি বলো তো? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি, ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। ওকে, এই ভাইরাস যখন আক্রমণ করে তখন আমাদের যে ডিজিজটা হয় তখন তাকে বলে এইডস। এবং মজার ব্যাপার হচ্ছে এইডসের কিন্তু এই পর্যন্ত কোনো প্রতিকার নাই। এইডসের কোনো প্রতিকার আছে? এইডসের কিন্তু প্রতিকার নাই। ওকে, প্রতিকার নাই। তাহলে কারো যদি একবার এইডস হয়ে যায় রে ভাই, একবার যদি হইয়া যায় তাহলে কিন্তু তার নিস্তার নাই। তো জানবা এইডস কেন হয়, কারণ এর কোনো প্রতিকার নাই। ওকে, মডার্ন টেকনোলজি স্টিল নাও এর কোনো প্রতিকার আবিষ্কার করতে পারে না, অর্থাৎ ভ্যাকসিন দিলেও এটা ঠিক হবে না। তাই খুবই সাবধান ভাই, খুবই সাবধান, যাইটাই করো সাবধানে করো। ওকে, আচ্ছা। তো এইডস কি? এটা একটা ভাইরাস জনিত রোগ। ওকে, আমরা আর ডিটেলে গেলাম না। সিফিলিস, দেখো আমাদের চ্যাপ্টার 9-এ 3টা যৌন রোগ আছে। 3টা যৌন রোগ আছে। কয়টা? 3টা যৌন রোগ আছে। এই 3টা যৌন রোগের একটা হলো এইডস, একটা হলো সিফিলিস, সিফিলিস, আরেকটা হলো গোনোরিয়া। আরেকটা কি? গোনোরিয়া। এর ভেতরে এই এইডসটা হচ্ছে ভাইরাস দ্বারা হয়। এইডসটা কি দ্বারা হয়? ভাইরাস দ্বারা। বাকি দুইটা হয় ব্যাকটেরিয়া দ্বারা। কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এখন মনে রাখো সিফিলিসটা হয় সিফিলিস ব্যাকটেরিয়া দ্বারা, গোনোরিয়াটা হয় গোনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা। এতটুকু মনে রাখো তাহলেই হবে। তাহলে এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা কি রোগ? যৌনবাহিত রোগ। কেন হয়? সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় যদি একজন এই রোগে আক্রান্ত থাকে আরেকজনের এটা হইতে পারে। আর কাদের হইতে পারে? মায়ের থেকে বাচ্চা যখন দুধ পান করে তখন এটা হইতে পারে। ওকে, খুবই সাবধান। সেম। আচ্ছা, পরের কোশ্চেন আসো। শুক্রাণুর মস্তক প্রকৃতপক্ষে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি শুক্রাণু সম্পর্কে একটু আইডিয়া দিয়ে ফেলছি, যে টেস্টিস। ওকে, তো আমি আগে শুক্রাণুটা পুরোটা আঁকাই, তারপর আমি মাথাতে যাব। দেখো একটা টেস্টিস দেখতে কিন্তু মানে শুক্রাণু মানে স্পাম। হ্যাঁ, স্পামটা দেখতে এমন হয়। ওকে, এটা একটা স্পামের ছবি। ওকে, আচ্ছা, স্পামটা আঁকাইলাম। এখন আমি হচ্ছে একটু একটু সুন্দর করি। এই যে এইটা হলো একটা স্পাম। এখন এই স্পামের 3টা অংশ থাকে, খুবই মনে রাখবা। এটার নাম হলো মাথা। এটাকে কি বলে? মাথা বা মস্তক। এটাকে বলে বডি, এটাকে বলে বডি বা মধ্যখণ্ড, আর এটাকে বলে লেজ। ওকে, এই 3টা অংশ মিলা হয় একটা স্পাম। এবং এই মাথার এইটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়াও মাথার সামনে আরেকটা অংশ থাকে, এটার নাম হলো অ্যাক্রোজোম। এটার নাম কি? অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা তৈরি হয় লাইসোজোম দিয়ে। কি দিয়ে তৈরি হয়? লাইসোজোম দিয়ে তৈরি হয়। এরপরে বডিতে দেখো আমি সবুজ কালারের কতগুলো লম্বা লম্বা জিনিস আঁকাইছি না? এটা হলো মাইটোকন্ড্রিয়া। এটা কি? মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস বলা হয়। এটা এটিপি প্রডিউস করে, যা স্পামকে সচল রাখে। আর এই যে অংশটা, এটা হলো সেন্ট্রিওল দ্বারা তৈরি হয়, অর্থাৎ লেজ তৈরি হয় সেন্ট্রিওল দ্বারা। তাহলে স্পাম যে সচল, এটার কারণ কি? সেন্ট্রিওল। তাহলে দেখো তো, স্পামের 3টা অংশ 3টা জিনিস দ্বারা তৈরি। মাথাতে থাকে নিউক্লিয়াস আর লাইসোজোম, বডিতে থাকে মাইটোকন্ড্রিয়া, আর লেজে থাকে হলো সেন্ট্রিওল। তাহলে এখন তোমাকে বলছে যে শুক্রাণুর মস্তক প্রকৃতপক্ষে কি হবে? হয় নিউক্লিয়াস নালে লাইসোজোম। তাহলে দেখো তো, নিউক্লিয়াস, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কিন্তু স্পামটা পড়লাম। আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে একটা স্পাম ম্যাচিউর হইতে, একটা স্পাম ম্যাচিউর, তোমরা তো অনেক কাজ করো জানি, একটা স্পাম ম্যাচিউর হইতে কিন্তু 72 থেকে 74 দিন সময় লাগে। ভাইবা চিন্তা করো। হ্যাঁ, একটা স্পাম ম্যাচিউর হইতে কতদিন সময় লাগে? 72 থেকে 74 দিন। তাহলে স্পাম যদিও বের হয়ে যাবে, কিন্তু ম্যাচিউর হইতে কিন্তু অনেক সময় লাগে। ম্যাচিউরেশনটা কিন্তু অ্যাফিডিডাইমিসে হয়। কোথায় হয়? অ্যাফিডিডাইমিস, অ্যাফিডিডাইমিসে হয়। বা এটা কি? ওই যে টেস্টিসের উপরে একটা কমা শেপ অংশ থাকে, ওইটাকে বলে অ্যাফিডিডাইমিস। ওকে, তো ওই জায়গাতে হয়। তো এত ডিটেলে, তো এটা তো আমরা হচ্ছে যতটুকু পারি ইনশাল্লাহ ডিটেলে পড়ার ট্রাই করলাম। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসো।
দেখো তো আমি নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, স্পার্মাটিডের জটিল পরিবর্তন প্রক্রিয়া শেষে শুক্রাণুতে পরিণত হওয়াকে কি বলে। আচ্ছা, তো এই যে রূপান্তর বা এই রূপান্তরটা শুরু হয় কোথা থেকে আমি শুরু করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। স্পার্মাটোগোনিয়া প্রথমে তৈরি হয় হচ্ছে জনন সেল বা জার্ম সেল, প্রথমেরটাকে আমরা বলি হলো জার্ম সেল। কি বলি? জার্ম সেল। এই জার্ম সেল থেকে তৈরি হয়ে থাকে স্পার্মাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া, এই স্পারমাটোগোনিয়া পরবর্তীতে তৈরি করে থাকে প্রাইমারি স্পারমাটোসাইট। কি তৈরি করে? প্রাইমারি স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট পরবর্তীতে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে তৈরি হয়ে থাকে ভাইয়া সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটোসাইট। এবং এই সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে তৈরি হয় স্পারমাটিড। কি তৈরি হয়? স্পারমাটিড। এবং এই স্পারমাটিড থেকেই ভাইয়া পরবর্তীতে স্পার্মে কনভার্ট হয়। ওকে, এখন তোমাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে তুমি ফুল প্রসেসটা দেখলা, এই পুরাটাই যেখানে জার্ম সেল থেকে একটা স্পার্ম তৈরি হলো এটাকে বলে স্পারমাটোজেনেসিস। এটাকে কি বলে? স্পারমাটোজেনেসিস। ওকে, এখন খেয়াল করো, আমি যদি ভাঙি, স্পারমাটো মানে স্পার্ম, জেনেসিস মানে তৈরি করা। ওকে, আর এই যে স্পারমাটিড এইখান থেকে যে স্পার্মে তৈরি হলো এই প্রক্রিয়াটুকুকে বলে স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, আমি তো আরেকটু ডিটেলে বলি, সেটা হচ্ছে এইখানে তোমরা জানো যে এই পরিবর্তনটাতে মায়োসিস হয়। এখানে কি হয়? মায়োসিস। বাট তুমি এইটাই কিন্তু পুরাটা না, এখানে কিন্তু মায়োসিসের পাশাপাশি মাইটোসিসও হয়। ওকে, মাইটোসিসও হয়। ওকে, আমি বলে দিই কোন জায়গাতে মায়োসিস হয়। দেখো, স্পার্ম জার্ম সেল থেকে যখন স্পার্মাটোগোনিয়া হয় তখন টুয়াইজেনই থাকে, তাহলে এখানে মাইটোসিস হচ্ছে। যখন স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট তখনও কিন্তু টুয়াইজেন থাকে, তাহলে এখানেও মাইটোসিস। বাট প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যখন সেকেন্ডারি হয় তখন এন হয়ে যায়, তাহলে এইটাই হয় মায়োসিস। তাহলে মায়োসিস কখন হচ্ছে? প্রাইমারি থেকে যখন সেকেন্ডারি হচ্ছে। আবার এখানে এন থাকে, এখানেও এন থাকে। তাহলে মেল বডি থেকে স্পার্ম তৈরি হলো, হওয়ার পরে 72 দিনে ম্যাচিউর হলো, হওয়ার পরে সেটা ফিমেলের কাছে গেল, ফিমেলের বডিতে ওভাম তৈরি হলো, এটাও এন ওইটাও এন, দুইটা এন মেলাই টুয়াইজেন হলো। তারপরে আবার সেল ডিভিশন হয়ে ক্লিভেজ হতে শুরু করলো। বুঝতে পারছো? তাহলে মেলে যেমন এটা ঘটে, ফিমেলে কি ঘটবে? স্পার্ম থেকে জার্ম সেল থেকে ও গোনিয়া হবে, ওইখান থেকে প্রাইমারি ও গোনোসাইট, সেকেন্ডারি ও সাইট, এরপরে ওটিট, এরপরে ওভাম হবে। সেম জিনিসটা রিপিট হবে। এটাকে স্পার্মাটোজেনেসিস বলছো, ওটাকে ওজেনেসিস বলবা। তাহলে একটা জানলেই কিন্তু দুটা হয়ে যায়। ওকে, তাহলে এই যে রূপান্তর স্পার্মাটিড থেকে স্পার্ম, কি বললাম? স্পার্মিওজেনেসিস বললাম না? তাহলে অ্যান্সার কিন্তু এ হবে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো কি বলছে, কোন রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নাই। কোন রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নাই? খেয়াল করো তো, এখানে 3টা রোগের কথা বলা, 4টা রোগ বলা হয়েছে। আমি নিচ থেকে আসি। গোদ রোগ। এই গোদ রোগটা কেন হয়? এটা একটা কৃমির কারণে হইতে পারে, অনেক কারণে হইতে পারে। এটা বেসিক্যালি গোদ রোগ পায়ে হয়। কোথায় হয়? পা ফোলা দেখছো না? এই পা ফোলাটাকে বলা হয় গোদ রোগ। এবং এই গোদ রোগ যাদের হয়, পা যে ফুলে যায়, এটা কি দেখে বোঝা যাচ্ছে না? তাহলে গোদ রোগ কিন্তু আমি লক্ষণ দেখে বুঝতে পারি। এখন আসো গলগণ্ড। গলগণ্ডে কি হয়? গলা ফুলে যায়। তাহলে গলা ফোলা তো আমি দেখেই বুঝতে পারছি। তাহলে কি এটা কি তুমি দেখে বুঝতে পারছো না? লক্ষণ তো আছে। এরপর আসো গনোরিয়া। গনোরিয়া একটা সেক্সুয়াল ডিজিজ, ইন্টারকোর্সের কারণে হয় এবং এইখানে জননাঙ্গের সমস্যা হয়। জননাঙ্গের সমস্যা হয়, অর্থাৎ ইন কেস অফ মেল পেনিস আর ইন কেস অফ ফিমেল ভ্যাজাইনা, এই জায়গাগুলোতে ঘা হয়, অনেক সমস্যা হয়। তো এখানে কিন্তু সমস্যা হয়। ওকে, বাট এইডস, তুমি জানো কি না, এইডস রোগে যখন কেউ আক্রান্ত হবে তখন সে আক্রমণ করবে CD4 সেলগুলোকে। CD4 বা হেল্পার টিকোস, এটার অপর নাম হলো হেল্পার টিকোস। তাহলে হেল্পার টিকোসকে আমরা কি দেখতে পাই রে খালি চোখে? না, এ কি করে? গোপনে গোপনে কাজ করে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে দুর্বল করে দেয়। তাহলে এইখানে কিন্তু ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে, ফলে যে কোনো ডিজিজে তুমি কিন্তু সহজে আক্রান্ত হয়ে যাবে।
তাহলে এটার কিন্তু স্পেসিফিক কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না এবং এটা একটা সুপ্ত অবস্থায় থাকে। তাহলে কোন রোগের লক্ষণ নাই? এইডস রোগের কোনো লক্ষণ নাই। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন, এইডস এর জীবাণু একটা, আমি অলরেডি বলে ফেলছি, এইডস এর জীবাণু হলো এইচআইভি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। বাকিগুলা রুবেলা না, এইডস, এইডস এর জীবাণু এইডস না, এইচআইভি আর কি। টিটুফাস, এটা তো হচ্ছে ব্যাকটেরিওফাস, যাই হোক এটা দরকার নেই। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, ভাস্কুলার প্রাচীরকে কি বলে? আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার দিয়ে দিই আপাতত। সেটা হচ্ছে, দেখো আগে তোমাকে ব্লাস্টুলাটা বোঝা লাগবে, ওকে? আমি হচ্ছে ডিভিশনটা পড়াই দিব, সমস্যা নেই। দেখো আগে ব্লাস্টুলাটা বোঝো, BLASTULA, ব্লাস্টুলা। দেখো কোনো একটা ওয়ার্ডের সাথে যদি উলা থাকে সেটাকে দশা বলে। গ্যাস্টুলা, বাস্টুলা, মুরুলা, প্রত্যেকটার সাথে উলা না, তাহলে এটা কি নির্দেশ করলো? দশা। ব্লাস্ট শব্দের অর্থ অপরিণত, মানে এখনো সেলগুলা পরিণত হইতে পারে নাই, তাহলে এই দশাটাকে আমরা বলবো হলো ব্লাস্টুলা দশা। ঠিক আছে, এখন আমি যদি তোমাদেরকে একটা বাস্টুলা দশার ছবি আঁকাই দেই তাহলে তুমি অ্যান্সারটা পারবা। একটা বাস্টুলা দশা সেলটা দেখতে এমন হয়, খেয়াল করো, এই যে এটা একটা বাস্টুলা দশার ছবি, ওকে? তাহলে এই যে আমি বাস্টুলা দশাটা আঁকাইলাম তোমাদের সামনে, এখানে কয়েকটা স্ট্রাকচার তুমি খেয়াল করতে পারো। দেখো তো, কেন্দ্রে একটা গহ্বর খেয়াল করছো? এই গহ্বরটার নাম হচ্ছে ব্লাস্টোসিল গহ্বর। এটাকে কি বলবা? বাস্টুলা দশা একটা গহ্বর আছে, তাহলে এই গহ্বরটার নাম তুমি বলবা হলো ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। এরপরে দেখো তো, এই যে এক একটা সেল না, এই সেলগুলাকে বলবা ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার, ওকে? সেলগুলোকে বলবো ব্লাস্টোমিয়ার। আর এই যে একটা আবরণ খেয়াল করছো, এই আবরণের নাম হলো ব্লাস্টোলা। এই আবরণের নাম কি? ব্লাস্টোডাম। ব্লাস্টোডাম, ডাম মানে ত্বক, তাহলে এই আবরণের নামই হলো ব্লাস্টোডাম। ঠিক আছে, তাহলে ব্লাস্টুলা দশায় যে প্রাচীর থাকে তার নাম কি? ব্লাস্টোডাম। এই যে ব্লাস্টোডাম, পেয়ে গেছো? আসো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেন, ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটা? তোমাদেরকে 2 নাম্বার কোয়েশ্চেন সলভ করতে গিয়ে বলছিলাম ভ্রূণ ইন কেস অফ জুওলজি, অর্থাৎ মানুষের ক্ষেত্রে এটা ইউটেরাসে বিকাশ পায়, ওকে? তাহলে এটার অ্যান্সার কি হবে? ইউটেরাস, ইংলিশে, বাংলায় হলো জরায়ু। এখন ধরো কারো কারো ক্ষেত্রে ইউটেরাসে বিকাশ পাইলো না, অন্য জায়গায় চলে গেল, অন্য জায়গায় হয়ে গেল, তখন তাকে বলে একটোপিক প্রেগন্যান্সি। কি বলে? একটোপিক প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি মানে হচ্ছে, ধরো জরায়ুতে না হয়ে অন্য কোনো জায়গায় যদি ভ্রূণ বিকাশ হইতে শুরু করে, এই কন্ডিশনটাকে বলে অন্য জায়গায় প্রেগন্যান্সি বা একটোপিক প্রেগন্যান্সি, ওকে? তো এই ক্ষেত্রে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জাস্ট এতটুকু বলে রাখলাম। নেক্সট কোয়েশ্চেন, ডিম্বপাতের পর নিচের কোনটির প্রভাবে দেহের তাপমাত্রা বেড়ে যায়? খুবই মজার কোশ্চেন। এটার জন্য তোমাকে রজচক্র বা ইউটেরাইন যে সাইকেলটা আছে বা ওভারিয়ান সাইকেল আছে, এইটা তোমাকে খুব ভালো মতো জানতে হবে। ফিমেলদের ক্ষেত্রে প্রতি 1 মাস পর পর রক্তস্রাব বা এটাকে আমরা বাংলাতে বলি মাসিক বা মেনস্ট্রুয়াল সাইকেল সংগঠিত হয়, তাই না? ওই মেনস্ট্রুয়াল সাইকেলের 2টা সাইকেল আছে, একটা ইউটেরাসে ঘটে ওটাকে বলে ইউটেরাইন সাইকেল, একটা ওভামে ঘটে ওটাকে বলে ওভারিয়ান সাইকেল। তো এই যে ডিম্বপাত যখন হইল, তো এই ডিম্বপাতটা হয় কোন সাইকেলে? আসলে ওটা হলো ওভারিয়ান সাইকেল। ডিম্বপাতটাকে আমরা এক্সপ্লেন করি ওভারিয়ান সাইকেলে। এই ওভারিয়ান সাইকেলে ডিম্বপাতটাকে আমরা বলি হলো ওভুলেশন, ওভুলেশন। ডিম্বপাতকে কি বলে? ওভুলেশন বলে ইংলিশে। ওভারিয়ান সাইকেলে ওভুলেশন সংগঠিত হয় 14তম দিনে। কততম দিনে? 14তম দিনে। তার আগে একটা সাইকেল থাকে, পরে একটা সাইকেল থাকে, আমার দরকার নাই। এই 14তম দিনে কেন সংগঠিত হয়? কারণ এলএইচ সার্স, ACRG, মানে এই সময় এলএইচ বা লুটিনাইজিং হরমোন এত বেড়ে যায় যে ওভামটা ওভারি থেকে বেরিয়ে আসে। এইটাকে আমরা বলি হলো ডিম্বপাত বা ওভুলেশন। এটা কততম দিনে হচ্ছে? 14তম দিনে হচ্ছে। এর আগে ফিমেল বডিতে যে হরমোনটা প্রমিনেন্ট ছিল তার নাম ছিল ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন। এর কারণে এই ধাপটা তৈরি হচ্ছে, এই পর্যন্ত আসে। এটাকে বলে, আমরা বলি হচ্ছে ক্ষরণকারী, অথবা এটাকে আমরা অনেকভাবে নামকরণ করতে পারি। আচ্ছা, এটা যাই হোক, এরপরের যে ধাপটা থাকে, এটা এইখানে
যেই হরমোনটা প্রমিনেন্ট হয় সেটা হলো প্রজেস্টেরন। প্রজেস্টেরন। ওকে, তাহলে 14তম দিনের আগে ওভারিয়ান সাইকেলে কোন হরমোন প্রমিনেন্ট ছিল? ইস্ট্রোজেন। 14তম দিনে এলএইচ সার্চ হলো, কোন হরমোন প্রমিনেন্ট হলো? প্রজেস্টেরন। ওকে, তাহলে আমরা দুইটা প্রমিনেন্ট হরমোন পাইলাম না, একটা হচ্ছে ইস্ট্রোজেন আরেকটা হচ্ছে কি বলতো? প্রজেস্টেরন, তাই না? তাহলে আমরা দুইটা কিন্তু প্রমিনেন্ট হরমোন পেয়ে গেছি। এখন তোমরা বলো তো, আচ্ছা তাহলে এখন আমরা দুইটা ধাপ বলতে পারি, এটাকে আমরা দুটো ধাপ বলতে পারি। এটাকে ফলিকুলার পর্যায় বলে, এটাকে ফলিকুলার পর্যায়, আর এটাকে লুটিয়াল পর্যায় বলতে পারো, পর্যায়। আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে লুটিয়াল পর্যায়। ওকে, লুটিয়াল পর্যায়। তাহলে এই পর্যায়ে কোন হরমোনটা প্রমিনেন্ট হয়েছে? ইস্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন। তাহলে আমাকে বলছে ডিম্বপাতের পরে তাপমাত্রা যে বাড়লো, অর্থাৎ এই যে ধাপটা ঘটলো, কোন হরমোনের কারণে? প্রজেস্টেরনের কারণে। এই খালি তাপমাত্রা বাড়ে না, আরো অনেকগুলা সিমটম প্রকাশ পায়। ওকে, তো আমরা জাস্ট এটা মাথায় রাখবো। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। কি বলছে দেখো, জাইগোটের বিভাজনকে কি বলে? এই যে আমি একটু আগ পর্যন্ত একটা কথা বলছিলাম যে টেস্টিস থেকে স্পাম তৈরি হলো, আর ওভারি থেকে কি তৈরি হলো? ওভাম তৈরি হলো। এখন আমি কি করব? স্পাম আর ওভামের মিলন করব। ওকে, আমি একটা এক্সট্রা পেজ নিচ্ছি, এটা একটু বড় হইতে পারে। এখানে স্পাম তৈরি হলো আর এখানে ওভাম তৈরি হলো, তাই না? এখন স্পামও এন, ওভামও এন, দুইটা এন এর মিলন ঘটাই দিলে এটাতেই আমরা বলি হলো জাইগোট। এটাকে আমরা কি বলবো? জাইগোট বলবো। এবং মনে রাখবা এই মিলনটাকে আমরা বলি হলো ফার্টিলাইজেশন। এটাকে আমরা বলি কি? ফার্টিলাইজেশন। তাহলে দুইটার মিলনটাকে আমরা বলি হলো ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশনে এন এন মিলাই তৈরি করে টুয়াইজেন। এরপরে যা হয় সব মাইটোসিস। জাইগোট থেকে যেটা প্রথমে তৈরি হয় সেটাকে আমরা বলি হলো মরুলা। মরুলা থেকে যেটা তৈরি হয় এটাকে বলি ব্লাস্টুলা। ব্লাস্টুলা থেকে যেটা তৈরি হয় ওটাকে বলি গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা। তাহলে আমরা কিন্তু তিনটা জিনিস পেয়ে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এও টুয়াইজেন, এও টুয়াইজেন, এও টুয়াইজেন, তাহলে সবাই কিন্তু টুয়াইজেন। তাহলে বিভাজনটা কি হয়েছে? মাইটোসিস। এবং এই মাইটোসিসটাকে আমরা বলি হলো ক্লিভেজ। ক্লিভেজ বা বাংলাতে এটাকে বলে সম্ভেদ বা বিভাজন। সম্ভেদ অবলিক বিভাজন। ওকে, এখন একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু ব্লাস্টুলাতে তোমাকে পড়াই ফেলছি। উলা মানে দশা, ব্লাস্ট মানে ওই অপরিণত দশা। এরপরে যখন 3 স্তরী বা 2 স্তরী পর্দা তৈরি হয় তখন তাকে বলে গ্যাস্ট্রুলা, পরিপাক নালী তৈরি হয়। তো আমরা মানুষ, আমাদের ক্ষেত্রে ত্রিস্তরী হয়। আমাদের ক্ষেত্রে কয়টা স্তর হয়? 3 স্তরী হয়। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যেমন আর্থ্রোপডা, তাদের ক্ষেত্রে নিডারিয়া, তাদের ক্ষেত্রে কি হয়? দ্বিস্তরী হয়। এটা একটু মনে রাখবা। তাহলে এই যে স্তর, এটা কোন দশায় দেখা গেল? গ্যাস্ট্রুলা দশায় দেখা গেল। আর এই প্রসেসটাকে আমরা বলি হলো ক্লিভেজ বা বিভাজন। আর মিলনটাকে আমরা কি বললাম? ফার্টিলাইজেশন। ওকে, মিলনটাকে আমরা বললাম ফার্টিলাইজেশন। ওকে, আর হচ্ছে মোটামুটি এতটুকু জানলেই হবে। আর এই ব্লাস্টুলা দশায় মাতৃগর্ভের ইউটেরাসে এসে বসে। মাতৃগর্ভে ইউটেরাসে ওই যে ভ্রূণের বিকাশ হইতে শুরু করে, এই ইউটেরাসে এই যে বসলো ব্লাস্টুলা, এটাকে বলে আমরা বলবো ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন মানে হলো গর্ভধারণ। কি বলে? গর্ভধারণ। কেউ কেউ আছে না, গর্ভধারণের পর বাচ্চা হওয়ার আগে গর্ভপাত হয়ে যায়। গর্ভধারণের পর যদি আনইউজুয়ালি প্রেগনেন্সি থেকে ফিটাসটা নষ্ট হয়ে যায় তখন তাকে বলে গর্ভপাত। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা গর্ভধারণ আর একটা হলো গর্ভপাত। ওকে, আর এই দশায় যখন গর্ভধারণ হচ্ছে তখন সে প্রেগনেন্ট হয়ে গেল, তখন মাদারকে প্রেগনেন্ট মাদার বলবো, এটাই আর কি। তো যাই হোক, আমরা অনেক কিছু শিখে ফেললাম। দেখো এই যে জাইগোটের বিভাজনটা শুরু হইলো, এই বিভাজনকে আমরা কি বলতে পারি? ক্লিভেজ বলতে পারি, বাংলাতে সম্ভেদ বলতে পারি। বুঝতে পারছো? আসো নেক্সট কোয়েশ্চেনে আসি। কি বলছে? স্তন্যপান করলে। আরে ভাই স্তন্যপান কেন, দুধ পান বলো না, সহজে বলো। দুধ পান করলে কোন হরমোন ক্ষুরিত হবে? ভালো কথা, এবার কিন্তু সহজ আছে। ওকে, তো ফিমেল ব্রেস্ট, ওখান থেকে দুধ ক্ষরণ শুরু হয় আফটার বাচ্চা হওয়া। অর্থাৎ বাচ্চা হওয়ার পরে একটা মায়ের বুকের দুধ ক্ষরণ হওয়া শুরু হয়।
এবং এই বুকের দুধ ক্ষরণ হওয়ার জন্য দুইটা হরমোন কাজ করে। কয়টা হরমোন? দুইটা, আচ্ছা দুইটা হরমোন কাজ করে, দুইটা হরমোন কাজ করে। ওকে, একটা হরমোনের নাম হচ্ছে ভাইয়া প্রোল্যাকটিন হরমোন, প্রোল্যাকটিন হরমোন। আরেকটা হরমোনের নাম হচ্ছে ভাইয়া লুটিনাইজিং, আরেকটা হরমোনের নাম হলো অক্সিটোসিন হরমোন, অক্সিটোসিন হরমোন। তাহলে এই দুটো হরমোন যখন কাজ করে তখন দুগ্ধ ক্ষরণ হয়। তখন কি হয়? দুগ্ধ ক্ষরণ হয়। ওকে, তাহলে এই দুটো হরমোনের কারণে দুগ্ধকরণ হয়, মাথায় রাখো। তাহলে এখানে আমি দেখি এই দুটার ভিতরে কোনটা আছে। লুটিনাইজিং হরমোন না, পিলকোল স্টিমুলেটিং হরমোন না, থাইরয়েড হরমোন না, প্রোল্যাকটিন হরমোন। দেখো একটা পেয়ে গেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, আসো নেক্সট কোশ্চেনে আসি। কি বলছে দেখো, মাতৃগর্ভে শিশুর শ্বসন কিভাবে সংঘটিত হয়? এই শ্বসন মানে কিন্তু রেসপিরেশন। কি? রেসপাইরেশন মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, অক্সিজেনের গ্রহণ আর কার্বন ডাই অক্সাইডের ত্যাগ। এই জিনিসটা কেমনে হচ্ছে? তো একটা ফিটাস মাতৃগর্ভের সাথে যখন থাকে তখন একটা নালীর মাধ্যমে যুক্ত থাকে। ওই নালীটার নাম কি তোমরা জানো? ওই নালীটার নাম হলো অ্যাম্বিলিকাল কর্ড। এটাকে কি বলে? অ্যাম্বিলিকাল কর্ড বলে। ওকে, এই অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে যুক্ত থাকে মায়ের গর্ভে মাতৃদেহের সাথে। এখন মাতৃদেহের সাথে সে ডিরেক্ট যুক্ত থাকে না, বরং আচ্ছা যে বাচ্চাটা পেটে থাকে ওটাকে বলে ফিটাস। এই ফিটাসের সাথে মাতৃগর্ভের যে সম্পর্ক তৈরি হয়, মাতৃগর্ভের বা মায়ের যে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক তৈরি করে যে অর্গান, সেটার নামই হচ্ছে ভাইয়া, সেটার নাম হলো অমোরা। সেটার নাম কি? অমোরা অবলিক প্লাসেন্টা। প্লাসেন্টা, এই প্লাসেন্টা তৈরি হয় হলো 12 উইকে। কততম উইকে? 12 উইকে। এবং থাকে কতদিন পর্যন্ত? একদম গর্ভ ধারণকালীন একদম 9 মাস, মানে যত মাসে এসে তোমার গর্ভ সন্তানটা প্রসব করবে একদম প্রসব পর্যন্ত এটা আপটেক থাকে। এবং এই অমরা বা প্লাসেন্টা এর আরেকটা নাম হলো গর্ভফুল। এইটা দ্বারাই সকল বস্তুর আদান প্রদান হয়, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পুষ্টি, বজ্র, এরপরে জীবাণু, সব কিছু। তাহলে আমরা মনে রাখবো খালি রেসপিরেশন না, পুষ্টির কথা বলো, তারপরে হচ্ছে আরে কি হলো, পুষ্টি, জীবাণু, জীবাণু খারাপ যদিও, বজ্র, সব কিছু কিন্তু কার মাধ্যমে হচ্ছে? এই প্লাসেন্টা বা অমরার মাধ্যমে হচ্ছে। তাহলে আমরা কি বলবো? অমরার মাধ্যমে হয়। অমরা তৈরি হলো কবে? 12 উইকে, মানে 3 মাসের মাথায় তৈরি হয় এবং থাকে কতদিন পর্যন্ত? একদম লাস্ট পর্যন্ত এটা সার্ভাইভ করে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখো, অমরা থেকেও, অমরা এটার থেকে এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে অমরা একটা অস্থায়ী হরমোন গ্রন্থি, একটা অস্থায়ী অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এটা কেবলমাত্র ফিমেলেই পাওয়া যায়, এই জন্য এটা স্পেশাল। মেলে আছে কি? এই মেলে হবে? অমরা কি মেলে থাকে? থাকে না, ফিমেলেও থাকে না, ডিউরিং প্রেগনেন্সি এটা অ্যাপিয়ার করে। তাহলে এইটা কিন্তু একটা স্পেশাল গ্রন্থি। ওকে, আচ্ছা, এবং অস্থায়ীও। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। কি বলছে দেখো, অ্যাক্রোজোম কোথায় পাওয়া যায়? তোমরা যদি আমার ক্লাসটা ভালো মতো করো, আমি যখন একটা স্পামের ছবি আঁকাতেছিলাম তখন স্পামের উপরে একটা স্পেশাল স্ট্রাকচার আঁকাইছিলাম এবং তার নাম বলছিলাম অ্যাক্রোজোম। এবং অ্যাক্রোজোমটা হচ্ছে কার অংশ? লাইসোজোম। এবং এই জিনিসটার নাম কি বলতো? স্পাম, যেটা ছেলেদের থাকে মেয়েদের থাকে না। এবং স্পামটা শুক্রাণু, স্পামের বাংলা কি? শুক্রাণু। আচ্ছা এখানে দেখো দুইটা অপশন আছে, শুক্রাণু এবং শুক্রাশয়। হ্যাঁ ঠিক আছে, শুক্রাণু তো শুক্রাশয়ে থাকে, বাট চাইছে কি অ্যাক্রোজোমটা কোথায় থাকে? অ্যাক্রোজোম কিন্তু শুক্রাশয়ে না, শুক্রাণুতে থাকে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। গর্ভাবস্থায় একটা টিকা নিতে হয়, টিকাটার নাম হলো টিটেনাস। এইটা যদি না নাও, মানে মেয়েদের ক্ষেত্রে আর কি বলতেছি, অনেক সময় শিশুদের বেশ কিছু ডিজিজে আক্রান্ত হওয়ার ভয় থাকে। হ্যাঁ, তো এটা বইয়ের রিডিং পড়া, 5 থেকে 6 সপ্তাহ মাসের ভিতরে এটা নিয়ে নিতে হয়। দেখো ভালো করে মনে রাখো, 5 থেকে 6 মাসের ভিতরে নিয়ে নিবে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, রজচক্রের কোন দিনে এলএইচ ক্ষরণ বৃদ্ধি পায়? খুব ভালো একটা কোশ্চেন।
দেখো, আমি বলছিলাম ফিমেলের মাসে একটা চক্র আবর্তিত হয়, ওটাকে বলে মাসিক বা মেনস্ট্রাল সাইকেল। এটা দুইটা সাইকেল হয়, একটা ইউটেরাসে একটা ওভারিতে। তো ইউটেরাসের সাইকেল কি ইউটেরাইন সাইকেল বলে, বাংলাতে ওটাকেই বলে রজচক্র, ওকে। আর একটা হলো ওভারিয়ান সাইকেল। তো ইউটেরাইন সাইকেলের বা জরায়ু চক্রের তিনটা ধাপ আছে, একটা হলো বর্ধনশীল ধাপ, একটা হলো ক্ষরণশীল ধাপ, আর একটা হচ্ছে রক্তস্রাব বা রক্ত আসা, যেটাকে মাসিক বলে। হ্যাঁ, তো এই যে 30 দিনের সাইকেল বা 28 দিনের সাইকেল, এই সাইকেলের যদি রজচক্র বলো তিনটা ধাপ আছে, 1 থেকে 5 দিনে, 5তম দিনে তার রক্তপাত হবে, তার এটাকে বলবো হচ্ছে রক্তপাত, এটা একটা সাইকেল। এরপরে 5 থেকে 14তম দিন, এখানে হচ্ছে তার যে সাইকেলটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে বর্ধনশীল ধাপ, এটাকে আমরা বলি হলো বর্ধনশীল ধাপ। এরপরে 14র পরে 15 থেকে 28তম দিন পর্যন্ত যেটা হয় এটাকে বলে ক্ষরণশীল ধাপ, এটাকে কি বলে ক্ষরণশীল ধাপ। তাহলে আমরা তিনটা ধাপ করলাম। হ্যাঁ, এখন এই যে 14তম দিন, ওভারিয়ান সাইকেলেও দেখছিলা 14তম দিনটা স্পেশাল, কারণ এখানে ওভুলেশনটা হয়। তাহলে 14তম ধাপেরকে প্রস্তুত করার জন্য একটা হরমোনের সিক্রেশন ইনক্রিজ হয়েছিল, সেটাকে বলছিলাম এলএইচ হরমোনের সার্চ। তাহলে এইটাকে কার কারণে হলো, লুটিনাইজিং হরমোন। তাহলে 14তম দিনের আগে এটা বৃদ্ধি পেয়েছিল, মোটামুটি 12তম দিনে এসে এর হরমোনের ক্ষরণটা তৈরি হয় এবং 14তম দিনে এসে একদম হিউজ লেভেলে চলে যায়, এত লেভেলে চলে যায় যে ওভারই আর সহ্য করতে পারে না, ওভামটাকে বের করে দেয়। 14তম দিনে আসে, এটাকে বলে ওভুলেশন। কার কারণে হয়, অ্যাকচুয়ালি এই এলএইচ এর কারণে হয়। এলএইচ হলো লুটিনাইজিং হরমোন। তাহলে কততম দিনে এলএইচ এর ক্ষরণটা বৃদ্ধি পাইল, 12তম দিনে, ম্যাক্সিমামে গেল 14তম দিনে। ঠিক আছে, এই কি হলো আল্লাহ। পরের কোশ্চেনে আসো। মানব ভ্রূণে, মানব ভ্রূণকে কখন ফিটাস বলা হয়? এই যে একটা ভালো কোশ্চেন। দেখো, গর্ভ অবস্থা, গর্ভাবস্থার কতদিন, শুরুর দিন থেকে মানে 0 দিন থেকে শুরু করে 9 মাস পর্যন্ত, তাই না? এটার ভিতরে অনেক মতবিরোধ আছে, আমি অত মতবিরোধে যাব না, চাইলে ডিটেক্ট করে দেওয়া যায়, তোমাদের এখন লাগতেছে না। একটা যখন জাইগোট, ওই যে জাইগোট তৈরি হলো, এই জাইগোট তৈরি হওয়ার পর 2 মাস পর্যন্ত অবস্থাকে এটাকে বলে এমব্রায়ো। এটাকে কি বলে, এমব্রায়ো। এটাকে বলে এমব্রায়ো, ব্রায়ো। এরপরে 2 মাস থেকে শুরু করে পরবর্তী 9 মাস পর্যন্ত পেটে যেটা থাকে ওটার নাম হচ্ছে ফিটাস, ওকে। তাহলে 2 মাস বা 8 উইকের পর থেকে শুরু করে পেটে যে অবস্থাটা থাকে এটার নাম হলো ফিটাস। তাহলে ভ্রূণ কখন ফিটাস বলা হয়, যখন 2 মাস বয়স হয়, বুঝছো? এরপরে তুমি ফিটাস হয়ে গেছো, তুমি আর ভ্রূণ নাই। আচ্ছা, এই ভ্রূণের বাংলায় তো এমব্রায়ো, ইংলিশে তো এমব্রায়ো, ওকে। আসো, ওগোনিয়া প্রকৃতি কি ধরনের? দেখো তো, আমি ও যখন স্পার্মাটোগোনিয়াটা বললাম তখন লেখছিলাম, তোমাদের মনে আছে কিনা যে স্পার্মাটোগোনিয়া লেখার পরে সাইডে আমি টুয়াইজেন লিখেছিলাম আর বলছিলাম এইখানে যাহা হয় ওখানেও তাহাই হয়, দুজনের ভিতরে মধুর সম্পর্ক। এই মধুর সম্পর্কের কারণে ইহা যেহেতু টুয়াইজেন, উহাও হবে টুয়াইজেন। তাহলে বলো তো টুয়াইজেন দ্বারা কি নির্দেশ করে, ডিপ্লয়েড। তাহলে বলো তো ওগোনিয়াটা কি হবে, ডিপ্লয়েড হবে, ওকে। আসো নেক্সট কোশ্চেন। ভ্রূণ পরিবশে বিকাশের যে পর্যায়ে রক্তনালীর উৎপত্তি হয়, এই কোশ্চেনটা না মনে হবে যে খুব বেশি কঠিন, বাট এই কোশ্চেনটা একদম ইজি। কেন জানো? তোমরা পড়ছো না চ্যাপ্টার 4-এ হার্টের ডেভেলপমেন্ট হয় কত উইকে, 4th উইকে, এটা পড়ে আসতো, অস্বীকার করার কিছু নাই। এখন বলো তো, হার্ট ইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ আওয়ার সার্কুলেটরি সিস্টেম, তাই না? সার্কুলেশনের সেন্টারকে হার্ট, তাহলে পরিবহনের সেন্টার যদি হার্ট হয়, হার্ট যখন পাম্প করবে তখনই তো ব্লাড বের হবে, আর ব্লাড যখন বের হবে তখনই ব্লাড ভেসেল তৈরি হবে। তাহলে ব্লাড ভেসেলও তৈরি হয় যখন হার্ট তৈরি হয়ে পাম্পিং করা শুরু করে, যেটা হয় কখন, 4th উইকে। তাহলে রক্তনালীর উৎপত্তি হবে 4th সপ্তাহে।
বুঝতে পারছো রে? আসো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, আমি হচ্ছে তোমাদের একটা চ্যাপ্টার পড়াইলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 9, অর্থাৎ মানব প্রজনন, জীবনের ধারাবাহিকতা। ওকে, মানে প্রজনন। এখন আমি একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো যে আমি যদি চাই এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে অনেক ডিটেলে অনেক সুন্দরভাবে বুঝাইতে পারবো, সারাদিন ধরে বুঝাইতে পারবো, বাট এখন কি তোমাদের এই শোনার দরকার আছে? নাই। এমনিতে এই চ্যাপ্টার থেকে খুবই কম কোশ্চেন আছে। তোমাদেরকে আমি বলবো যে একটা ছক আছে তোমাদের চ্যাপ্টার 9-এর, দেখবা যে তিনটা স্তর থাকে। ওই যে গ্যাস চুলাতে তিনটা স্তর তৈরি হলো না, অ্যাক্টোডাম, মেসোডাম আর অ্যান্ডোডাম, ওই তিনটা স্তর থেকে মানব দেহের কোন অংশ তৈরি হয়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ছক। তো ওই ছকটা মুখস্থ রাখবা। আর যদি তোমরা মুখস্থ করতে প্যারাই পড়ো, আমি জাস্ট একটা কথা বলে দিই, মেডিলজির ইউটিউব চ্যানেলে আমার নিজস্ব একটা প্লেলিস্ট আছে জুওলজির উপরে, যেখানে আমি জুওলজির মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা, প্রায় 40 থেকে 50টা টপিকের উপরে আমি 5 থেকে 7 মিনিটের ভিডিও বানিয়েছি। তার ভিতরে ওটা একটা ইম্পর্টেন্ট টপিক বানিয়ে রাখছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। কি হবে, ওখান থেকে একটা কোশ্চেন আসবে, ওই একটাও তুমি পারবা, এরকম একটা প্লেলিস্ট ওইখানে বানানো আছে, চাইলে দেখে আসতে পারো। আর না হলে অত ইম্পর্টেন্টও না, অ্যাভয়েড করতে পারো। তো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসি, চ্যাপ্টার 11, এটা একটু ইম্পর্টেন্ট, জিনতত্ত্ব ও বিবর্তন। তো চলো আমরা কোশ্চেনগুলো একটু দেখি। দেখো তো, চ্যাপ্টার 11-এর প্রথম কোশ্চেনটা হচ্ছে হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? তো মনে রাখবা, হিমোফিলিয়া এটা মানেটা কি, আগে তোমাদেরকে এটা বুঝতে হবে। ওকে, তাহলে এটা যদি তুমি বুঝো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো তোমাদেরকে আমি একটু বলে দেই, সেটা হচ্ছে এই হিম, হিম শব্দের অর্থ হলো রক্ত। হিম মানে কি? রক্ত। আর ফিলিয়া মানে অভাব। তাহলে রক্তের অভাবে যে ডিজিজ হচ্ছে তাকে আমরা বলবো হলো হিমোফিলিয়া। ওকে, এবং এই হিমোফিলিয়াটা বেসিক্যালি জন্মের সময়ই হয়ে আসে। জন্মের সময় হয়ে আসে মানে হলো এটা বংশগতীয় রোগ। আর এই বংশগতীয় রোগটা হয় একটা ক্রোমোজোমের সমস্যার কারণে। এই ক্রোমোজোমটা হলো এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম। এখন এক্স ক্রোমোজোমে যদি কোনো সমস্যা হয়, এক্স ক্রোমোজোম তো সেক্স ক্রোমোজোম, তাহলে সেক্স ক্রোমোজোমে যদি সমস্যা হয় তাহলে এটাকে আমরা কি বলবো? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, বুঝতে পারছো রে? তাহলে হিমোফিলিয়াটা যেখানে তোমার রক্তের অভাব হবে, এটা কেন হয়? সেক্স লিঙ্ক মানে রিসেসিভ ডিসঅর্ডারের কারণে হয়। এখন রেসিসিভ লেখছে কারণ হচ্ছে যদি রেসিসিভ না হয়ে ডমিনেন্ট হইতো তাহলে তো তুমি বাঁচতাই না, রেসিসিভ বলে তো বাইসে আসো। যাই হোক, ওটা পরের কথা। চলে আসি পরের কোশ্চেনে। হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এর জন্য কোনটা দায়ী? খুবই ভালো এবং খুবই মজার একটা কোশ্চেন। বলো তো, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন মানেটা কি? হিমোলাইটিক মানে হচ্ছে, হিম মানে রক্ত, লাইটিক মানে ধ্বংস হয়ে যাওয়া, বিদীর্ণ হয়ে যাওয়া, ডিজিজ মানে রোগ, নিউবর্ন মানে সদ্য জন্ম। সদ্য জন্ম, তাহলে সদ্য জন্ম একটা নবজাতকের যদি রক্ত ধ্বংস হয়ে যায়, সে কি বাঁচবে রে? না, সে তো বাঁচবে না। এর জন্য দায়ী কোনটা? আচ্ছা, এর জন্য দায়ী কোনটা এটা বোঝার জন্য তোমাকে একটা গল্প শুনতে হবে। গল্পটা হচ্ছে পিতা মাতার গল্প। একটা মেয়ে, একটা ছেলে, এই যে তোমরা বিয়ে শাদী করো না ভালোবেসে আবেগে, মাঝে মাঝে একটু ব্লাড টেস্ট করো, বিয়ে করো রে। এই যে এখন বুঝবা কেন। তোমাদেরকে একটা গল্প বলি, ধরো একটা ছেলে, ছেলেকে এভাবে লেখে, উপরে থাকে সবসময়, মেয়েরা সবসময় নিচে থাকে, এই যে নিচে। হ্যাঁ, একটা ছেলে খুব ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করছে, যার ব্লাড গ্রুপ হলো পজিটিভ। একটা মেয়ে, ওর ব্লাড গ্রুপ হলো নেগেটিভ। যখন ছেলে এবং মেয়ের মুখোমুখি সংঘর্ষ হবে তখন একটা বাচ্চা পয়দা হবে, তাই না? এই বাচ্চাটার ব্লাড গ্রুপ কি হবে বলো তো? পজিটিভ নেগেটিভের উপরে প্রমিনেন্ট। কি? প্রমিনেন্ট। তাহলে যে প্রমিনেন্ট হয় সেই প্রকাশ পায়, এটাই হচ্ছে নেচারের বৈশিষ্ট্য। তাহলে বাচ্চাটাও হবে পজিটিভ। তাহলে বাচ্চা যখন, প্রথম বাচ্চা, ফার্স্ট বাচ্চা যখন পজিটিভ হয়ে গেল, তখন বাচ্চার বডি থেকে কিছু পজিটিভ রক্ত মায়ের বডিতে প্রবেশ করবে, এবং মায়ের বডিতে এই পজিটিভ রক্তের এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে। কি তৈরি হবে? অ্যান্টিবডি। এবার আবার মুখোমুখি সংঘর্ষ হইল, আরেকটা বাচ্চা পয়দা হবে। এখন এই বাচ্চাটা হবে সেকেন্ড বাচ্চা, এও পজিটিভ, এ হলো সেকেন্ড। কিন্তু এ হওয়ার আগেই মায়ের বডিতে থাকা অ্যান্টিবডি একে এসে ডিস্টার্ব করতে শুরু করবে, এবং এই ডিস্টার্বটা এতই বাজে ডিস্টার্ব হবে যে এই বাচ্চার রক্তগুলা
সব নষ্ট হয়ে যাবে। এইটাকেই বলা হয় হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। বুঝতে পারছো রে? তাই সবকিছু কিন্তু আবেগ দিয়ে না, মাঝে মাঝে বিবেক দিয়েও কাজ করা লাগে, বুঝছো? তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভের মিলন ঘটিলো, এই পজিটিভটা কেন বললাম পজিটিভ, এই নেগেটিভকে কেন বলছি নেগেটিভ, এর কারণ হলো রক্তে যদি আরএইচ বা রেসার্চ ফ্যাক্টর নামক একটা ফ্যাক্টর থাকে তবেই ওই রক্তকে বলে পজিটিভ রক্ত, না থাকলে বলে নেগেটিভ রক্ত। তাহলে এই সব কিছুর মূল হোতাকে রেসার্চ ফ্যাক্টর। বুঝতে পারছো? বুঝতে পারছো রে? তাহলে কখনো কখনো আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়েও ভেবে দেখবা। তোমার একটা ডিসিশন তোমার লাইফের কিন্তু হেলের কারণ হতে পারে। তাই বায়োলজির নলেজ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি আসে এসব খেয়াল করো তো, পরবর্তী কোশ্চেনে বলছে যে মেন্ডেল তার মটরশুঁটি গবেষণায় কত জোড়া বাহ্যিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল। একদম সিম্পল জিনিস, কত জোড়া? 7 জোড়া। তোমরা জানো কি কি ছিল? ধরো একটা ছিল একটা লম্বা গাছ চিকন গাছ একটা বৈশিষ্ট্য, সরি লম্বা খাটো। একটা ছিল গোল মটরশুঁটি, একটা ছিল চিমটা মটরশুঁটি একটা বৈশিষ্ট্য, মটরশুঁটির রং একটা বৈশিষ্ট্য, পাতার রং একটা বৈশিষ্ট্য। এরকম ভাবে প্রায় 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করছে। তাহলে অ্যান্সার কি হবে? 7 জোড়া। এটা রিডিং এর ভিতরে আছে ভাই। নেক্সট কোয়েশ্চেনে আসো। এ বি পজিটিভ গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে রক্ত দান করতে পারবে? আচ্ছা, খুব মজার একটা কোয়েশ্চেন। আচ্ছা চলো আমরা একটু ব্লাড ডোনেশনের ব্যাপারটা জেনে আসি। হ্যাঁ, আচ্ছা ব্যাপারটা হচ্ছে, তোমাকে একটু গল্প বলি তাহলে বুঝবা। তো যাদের রক্তর গ্রুপ পজিটিভ তারা হচ্ছে আরএইচ থাকে বলে পজিটিভ, আর যাদের রক্তের গ্রুপ নেগেটিভ তারা হচ্ছে আরএইচ নাই বলে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ। এখন পজিটিভ রক্ত মানে হচ্ছে তাদের যে অ্যান্টিজেন আছে। ধরো আমি একটা এক্সাম্পল দিয়েই বলি, এ এ পজিটিভ, তার মানে হলো তার বডিতে কিন্তু একটা অ্যান্টিজেন আছে, সেটা হলো এ অ্যান্টিজেন। এবং এই অ্যান্টিজেন যখন থাকবে তখন রক্তরসে তার যে অ্যান্টিবডিটা থাকবে এটা হবে তার অপোজিট। সবসময় মনে রাখবে অ্যান্টিজেনের অপোজিট অ্যান্টিবডি থাকে, তাহলে এটা হবে বিটা অ্যান্টিবডি বা বি অ্যান্টিবডি। ওকে, এখন যে এ নেগেটিভ তার কিন্তু বডিতে কোনো অ্যান্টিজেন নাই। তার কি বডিতে কোনো অ্যান্টিজেন আছে? নাই। তার বডিতে কিন্তু মানে পজিটিভ নাই, তাহলে বডিতে কিন্তু কোনো এ অ্যান্টিজেন নাই, মানে এ থাকলেও অ্যান্টিবডি থাকবে না। এটাই হলো গিয়ে ব্যাপার। ওকে, এই পজিটিভ জিনিসটা থাকে না। তো যখন থাকে না তখন অ্যান্টিবডিও এদের অ্যাবসেন্ট থাকে, অ্যান্টিবডিও নাই। আচ্ছা, যখন এ অ্যান্টিজেনটা নাই তখন এর এগেইনস্টে বি অ্যান্টিবডিও তার বডিতে নাই। তাই যখন পজিটিভ নেগেটিভকে রক্ত দিবে, অ্যান্টিজেনটা নেগেটিভের দেহে একটা নতুন বাসিন্দা হবে, যেটাকে নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তি চিনবে না। এই কারণে এর এগেইনস্টে এর বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হবে, এর এগেইনস্টে এ অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। যখনই তৈরি হবে তখনই রক্তকে জমাট বাঁধাই ফেলবে, এবং রক্তকে জমাট বাঁধানো মানেই বিপদ, তোমার অনেক সমস্যা হবে। বাট নেগেটিভের গ্রুপ যখন পজিটিভে যাবে, এর দেহে তো কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে অ্যান্টিজেন যদি না থাকে তাহলে তার এগেইনস্টে কোনো অ্যান্টিবডি তৈরিই হবে না, তাহলে কোনো সমস্যা হবে না। তাইলে পজিটিভ নেগেটিভকে রক্ত দিতে পারবে না, কিন্তু নেগেটিভ পজিটিভকে রক্ত দিতে পারবে। বুঝতে পারছো? তাহলে আমি যখন বলতেছি এবি পজিটিভ, তাহলে সে কিন্তু এবি পজিটিভকে রক্ত দিতে পারবে, কিন্তু এবি নেগেটিভকে দিতে পারবে না। ওকে, আরেকটা মজার ব্যাপার দেখো, এবি পজিটিভ মানে তার দেহে যে অ্যান্টিজেন আছে সেটা এও আছে বিও আছে, তার দেহে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। তাহলে সে কিন্তু যে কোনো ব্লাডের রক্ত নিতে পারবে, কিন্তু দিতে পারবে না, কারণ তার দেহে অ্যান্টিজেন অলরেডি আছে। তাহলে এই অ্যান্টিজেন তার কাছে পরিচিত, সে যে কোনো অ্যান্টিজেনের রক্ত নিতে পারবে। বাট যখন অ্যান্টিবডি নাই তখন সে যে কোনো কাউকে দিতে পারবে না, এটা হলো গিয়ে ব্যাপার। ওকে, তাহলে সে কাকে দিতে পারবে? খালি এবি পজিটিভকে দিতে পারবে। তাহলে দেখো তো অপশনে একটাও নাই, অ্যান্সার নাই, ইজ এ ব্ল্যাঙ্ক। যদি এখানে জাস্ট এবি থাকতো পজিটিভ তাহলে এটা সঠিক হইতো। ওকে, যাই হোক আমি আশা করি বুঝাইতে পারছি। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই।
সেটা হচ্ছে পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত। আচ্ছা, আমি একটা গল্প বলি। বিজ্ঞানী মেন্ডেলিভ, হ্যাঁ এখানে বলতেছি, অ্যান্সারটা বলতেছি, সবগুলো এখানে চলে আসবে। বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি দুইটা পরীক্ষা করছিলেন, মানে দুইটা না অনেকগুলা পরীক্ষা করছিলেন, ওখান থেকে দুইটা সূত্র আবিষ্কার করছিলেন। মেন্ডেলিভের প্রথম সূত্র, মেন্ডেলিভের দ্বিতীয় সূত্র। ওকে, মেন্ডেলিভের প্রথম সূত্র, মেন্ডেলিভের দ্বিতীয় সূত্র। এখন মেন্ডেলিভের প্রথম সূত্রটা একটা বৈশিষ্ট্য নিয়ে, দ্বিতীয় সূত্র দুইটা বৈশিষ্ট্য নিয়ে। এই জন্য প্রথম সূত্রে 4টা উপাদান পাওয়া যায়, দ্বিতীয় সূত্রে 16টা পাওয়া যায়। ওকে, এবং মেন্ডেলিভের প্রথম সূত্রের নর্মাল রেশিও হচ্ছে ভাইয়া কত বলতো, 1:1, সরি ভুল লিখছি, 3:1। কত? 3:1। আর দ্বিতীয় সূত্রের নর্মাল রেশিও কত? দ্বিতীয় সূত্রের নর্মাল রেশিও হচ্ছে, আচ্ছা রেশিও 9:3:3:1। ওকে, এই তো গেল। এখন মেন্ডেলিভ কিছুদিন পরে মেন্ডেলিভের সূত্রে ব্যতিক্রম দেখা যায়, এবং মজার ব্যাপার হলো তোমার বইয়ে মেন্ডেলিভের সূত্রে 3টা করে ব্যতিক্রম দেওয়া আছে। তো প্রথম সূত্রের ব্যতিক্রম 3টাকে আমি মনে রাখি অসম দিয়ে। কি দিয়ে? অ, স আর ম। তো অসে হলো অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। ততে সতে হলো সমপ্রকটতা, আর মতে হলো মারণ জিন, মারণ। ওকে, তো এদের রেশিওটা একটু মনে রাখো, এটা 3:1, এটা 1:1, এটা 1:1। আর মারণ জিনের কারণে 25% মরে যায়, তখন রেশিও হয়ে যায় 2:1। ওকে, তাহলে আমি কিন্তু অনেকগুলো এমসিকিউ করে ফেললাম। প্রথম সূত্র রেশিও 3:1, ব্যতিক্রম অসম, অতে অসম্পূর্ণ প্রকটতা, সতে সমপ্রকটতা, মতে মারণ, রেশিও 1:1, 1:1, 2:1। ওকে, একইভাবে তাহলে বাকি যত ব্যতিক্রম আছে কোন সূত্রের হবে? দ্বিতীয় সূত্রের হবে। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের একটা হচ্ছে আমরা বলতে পারি সহপ্রকটতা, বা ওটার নাম কি রে, একটু দাঁড়াও তো আমি দেখে নিই, ওগুলো নিজেরও ভুলে যাই। ওইটাকে আমরা বলতে পারি হচ্ছে পরিপূরক জিন। হ্যাঁ, এটা বলতে পারি হলো পরিপূরক জিন। প্রথম ব্যতিক্রমটা হলো পরিপূরক জিন। আচ্ছা, একাডেমিক হলে খুব সুন্দরভাবে বোঝানো যায়, তো এখন তো দরকার নেই সেটা। পরিপূরক জিন। 2 নাম্বারটা কি? সমপ্রকটতা বা হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস। এটাকে কি বলে? প্রকট অ্যাপিস্টেসিস। প্রকট অ্যাপিস্টেসিস, অ্যাপি মানে উপরে, স্টেসিস মানে বাধা দেওয়া, প্রপোজ অ্যাপিস্টেসিস। আর আরেকটা হলো প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। ওকে, প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। ঠিক আছে, রেশিওটা একটু মনে রাখো। এখানে কত? 9:3:3:1। পরিপূরকের ক্ষেত্রে হবে হচ্ছে 9:7, প্রচ্ছন্নের ক্ষেত্রে হবে 9:7। কিন্তু যখনই হয়েছে প্রকট তখন হয়ে যাবে 13:3। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার মেন্ডেলিভের সূত্রের হিস্ট্রি। এইটুকু যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এইটা যদি তুমি পারো, সরি পিডিএফ তো পাবাই, তোমার সবকিছু কিন্তু হয়ে যাবে। দেখো কি বলছে, পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত কত? এই যে ভাইয়া পরিপূরক জিন 9:7। কত? 9:7 হয়ে গেছে। এটা কোন সূত্রের ব্যতিক্রম? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। কাহার? মেন্ডেলিভের। ফাটাকিষ্ট পেয়ে গেছো না? ওকে, সরি চা দিয়ে চলে একদম ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ। আচ্ছা বলো তো, মাসেল ডিস্ট্রফি মানে দুর্বল হয়ে গেছে, নাম থেকে তো বোঝা যাচ্ছে যে পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব। ঠিক আছে না? নেক্সট কোয়েশ্চেন আসো। মনোহাইব্রিড কসের দ্বিতীয় বংশধরের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কত? মনোহাইব্রিড কসে দ্বিতীয় বংশধরে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কত? আচ্ছা, আমরা মনোহাইব্রিড কসটাকে বলি প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রে দ্বিতীয় বংশধরের যে রেশিওটা পাইছিলাম সেটা কত ছিল? 3:1। আমি কিন্তু একটা লাইনে একটা পেজে বলে দিছি, তাহলে অ্যান্সার কি হবে? 3:1 হবে। 1 মিনিট চাটা নিয়ে আসি। মাসুদ ভাই, কফি ঠান্ডা হয়ে গেছে, আরেকটা লাগবে। শেষ এটা না, ক্লাস চলতেছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলছে সমপ্রকটতার অনুপাত। দেখো তো, ওই যে আমি একটা পেজে তোমাকে বলে দিছি,
এখানে তো আর ডিটেলে কিছু বলার নাই। সমপ্রকটতার রেশিও কত হবে? 1:1। এটা প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম সতে সমপ্রকটতা। ওকে, আসো নেক্সট কোয়েশ্চেন। বি ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? তুমি যদি ভালো করে বোঝো, আমি কিন্তু অলরেডি বলে ফেলছি যে বি ব্লাড গ্রুপ, আচ্ছা তার মানে হলো তার যে আরবিসি আছে তার মেমব্রেনে বি অ্যান্টিজেন আছে, তাই না? যখন তার বডিতে বি অ্যান্টিজেন আসে তখন তার বডিতে আর কোনো বি অ্যান্টিবডি থাকবে না। কোনটা থাকবে? আলফা বা এ অ্যান্টিবডি থাকবে। ওকে, বুঝতে পারছো? তাহলে কোন অ্যান্টিবডি আছে? আলফা বা এনটি এ, একই কথা, সবগুলোই সেম। ওকে, নেক্সট কোয়েশ্চেন। অর্গান অফ স্পিচ বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ভাই এটা একদমই মুখস্থের ব্যাপার। প্রাকৃতিক নির্বাচন, এটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট ডারউইন দিয়েছিলেন। একটু মনে রাখো, এই বইটা অনেক বেশি একটা ফেমাস বই। 1859, আমি যদি ভুল না হয় এই সালের 22শে অক্টোবর কি নভেম্বর এই বইটা প্রকাশিত হয়। একটু দেখে নিবা, খুবই ইম্পর্টেন্ট এটা। তো এনার ইতিহাসটা অনেক মজার। ইনি একজন বৈজ্ঞানিক ছিলেন যিনি হচ্ছে খুব ঘুরতে পছন্দ করতেন। তো উনি একটা নাবিক দলের সাথে যোগ দেন, 20 বছর ধরে সমুদ্রে অভিযান করেন। করার পরে তিনি বিভিন্ন কিছু দেখে এসে একটা বইয়ের ভিতরে এটা তুলে ধরে। মজার ব্যাপার হচ্ছে এই বইটা প্রকাশিত হওয়ার প্রথম দিনেই যতগুলা প্রকাশিত হয়েছিল সবগুলা কিন্তু বিক্রি হয়ে যায়। তাহলে এইটা কিন্তু অনেক ফেমাস বই। হ্যাঁ, তো এটা একটু মনে রাখবা। এবং এই মতবাদটা কে দিয়েছিল? বিজ্ঞানী ডারউইন দিয়েছিল। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে এবি ব্লাড গ্রুপকে বলা হয়। আচ্ছা, আমরা দুইটা ব্লাড গ্রুপ নিয়ে পড়ি, একটা হচ্ছে এবি আর একটা হলো ও। কেন এই দুইটা নিয়ে বেশি পড়ি? দেখো, ব্লাড গ্রুপে তার কিন্তু অ্যান্টিজেন এও আছে বিও আছে, তাই না? এও অ্যান্টিজেন আছে বিও আছে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। আচ্ছা, নো অ্যান্টিবডি। আবার ও ব্লাড গ্রুপের অ্যান্টিজেন কি আছে? কোনো অ্যান্টিজেন নাই, বাট অ্যান্টিবডি কিন্তু দুইটাই থাকে। ওকে, দুইটাই থাকে, এও থাকে বিও থাকে। এখন সমস্যাটা কি হয়? এ বি, আচ্ছা বলো তো, অ্যান্টিজেন আগে হয় না অ্যান্টিবডি আগে হয়? আগে অ্যান্টিজেন হয়, অ্যান্টিজেন আসার পরে অ্যান্টিবডি আসে। এখন তুমি এবি ব্লাড গ্রুপকে যেই ব্লাডই দাও, এ ব্লাড গ্রুপ এ দাও, তাহলে এ অ্যান্টিবডি অ্যান্টিজেন দিচ্ছ, অলরেডি আছে। বি ব্লাড দাও, বি অ্যান্টিজেন অলরেডি আছে। তাহলে তার বডির জন্য যেই রক্তেরই ব্লাড দাও না কেন, তার জন্য নতুন না, তার জন্য অলরেডি এক্সিস্টেন্স। তাহলে সে কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি করবে না তার এগেনস্টে, তাহলে তার কোনো প্রবলেমই হবে না। তাই এ সব রক্ত নিতে পারবে। ও এর ক্ষেত্রে আসো, ও এর বডিতে কোনো অ্যান্টিজেনই নাই, তাই যখন যে কোনো একটা অ্যান্টিজেন তার বডিতে প্রবেশ করবে তখন ওটা তার জন্য নতুন অ্যান্টিজেন হবে, এবং যখনই প্রবেশ করবে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি অলরেডি আছেই, সাথে সাথে গিয়ে আক্রমণ করবে। তাহলে সে কি কোনো রক্ত নিতে পারবে? পারবে না। কিন্তু সে দিতে পারবে, কেন? তার বডিতে তো কোনো অ্যান্টিজেনই নাই। অ্যান্টিজেন যদি না থাকে তার এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরিই হবে না। যার বডিতে দাও, একে দাও, বিকে দাও, এ বিকে দাও, ওকে দাও, তাই এই জন্য সে সবাইকেই দিতে পারবে। বুঝতে পারছো? এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, আর এইটাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। বুঝতে পারছো রে? আশা করি বুঝতে পারছো। আসুন, তাহলে এটা কি হবে? ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, এই যেটা। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হলো জীবের বংশগতির মৌলিক ও কার্যকরী একক। ভাই এগুলো একদম এক কথার এমসিকিউ, এটার অ্যান্সার হবে জিন। ওকে, আচ্ছা আমরা পরবর্তী কোয়েশ্চেনে দেখব কোন পাখি ও সরীসৃপের বিবর্তন সূচক সংযোগকারী প্রাণী কোনটা। ওকে, আচ্ছা বলো তো, পাখি এটা হচ্ছে উড়ে, সরীসৃপ এটা হলো হাঁটে, তাহলে এদের ভিতরে কমিউনিকেশন হয়েছে বলেই তো বিবর্তনটা হয়েছে, এটা তাদের ধারণা আর কি। তাহলে সরীসৃপ, এই সরীসৃপ থেকে যখন পাখিটা তৈরি হয়েছে তখন মাঝখানে একটা ধাপ ছিল, ওটাকে বলে আর্কিওপটেরিক্স। কি বলে? আর্কিওপটেরিক্স।
রিক্স। ওকে, দেখো কিভাবে বুঝলাম, এটাই হবে। আর্কিও মানে আদি, পটে মানে দানা, তাহলে এটা আদি দানা, মানে এই পর্বের প্রাণীদের দানা হওয়া শুরু হয়েছে, তারপর এটা আকাশে উঠতে শুরু করছে, তাহলে এটার সাথে এটার একটা কমিউনিকেশন তৈরি করছে, এই জন্য এটাকে বলে আর্কিওপটেরিক্স। এটা হলো সংযোগকারী। ওকে, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে আসো, কি বলছে, পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত? আমি একটা পেজে সুন্দরভাবে লিখে দিছি, অ্যান্সারটা কত হবে? 9:7। ওকে, আসো নেক্সট কোশ্চেন। ম্যান্ডেলিপের দ্বিতীয় সূত্রের ফলাফল কোনটা? বলো তো, দ্বিতীয় সূত্র 16টা, 9331 বলছিলাম না, ওটা অ্যান্সার কিন্তু। ওকে, আসো নেক্সট কোয়েশ্চেন। মনে করি কালো রঙের জন্য দায়ী জিন বি, সাদা রঙের জন্য দায়ী জিন ছোট হাতের বি, তাহলে বে বি, বড় হাতের বি আর ছোট হাতের বি কোন নাম প্রকাশ করবে? তোমরা একটা জিনিস জানো, একটা হলো প্রকট আর একটা হলো প্রচ্ছন্ন। হ্যাঁ, প্রকটটা প্রকাশিত হয়, প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্নটা কি প্রকাশ পায়? প্রচ্ছন্নতা প্রকাশ পায় না। প্রকটটাকে আমরা বড় হাতের লেটার বা ক্যাপিটাল লেটারে লিখি, আর এটাকে স্মল লেটারে লিখি। তাহলে এখন দেখো তো, এখানে প্রকট কোনটা? কালো। এখানে প্রকট কোনটা? কালো। প্রচ্ছন্ন কোনটা? সাদা। তাহলে বলো তো প্রকাশ কোনটা পাবে? কালোটা পাবে নাকি সাদাটা পাবে? কালোটা পাবে। এবং এই দুটো যখন একত্রে থাকবে তখন এটাকে মূলত বলা হয় হ্যাটারোজাইগাস। হ্যাটারোজাইগাস। দেখো হ্যাটারোজাইগাস মানে কি? হ্যাটারো মানে শব্দের অর্থ ভাইয়া জোড়া, হ্যাটারো মানে কি? অসম। আর হচ্ছে জাইগাস মানে জোড়া। এখানে দুইটা জোড়া আছে যেখানে অসম, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তাহলে আমাদের কোনটা প্রকাশ পাবে? প্রকটটা প্রকাশ পাবে, কিন্তু প্রচ্ছন্নটা প্রকাশ পাবে না। তাহলে প্রকট হলো বি, বি মানে কালো, তাহলে আমার কি প্রকাশ পাবে বলো তো? কালোটা প্রকাশ পাবে। বুঝতে পারছো ইতিহাস? আশা করি বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, কত ভাগ জিনের কারণে মানুষ শিম্পাঞ্জি থেকে আলাদা? মুখস্থ 2%। নেক্সট কোয়েশ্চেনে আসি। জন্মগত রোগ কোনটা? আচ্ছা, জন্মগত রোগ মানে যে রোগ নিয়ে তুমি জন্মাইছো, অর্থাৎ যে রোগটা মাতৃগর্ভে থাকা অবস্থায় আসছে, অর্থাৎ যে রোগটা তোমার মায়ের ছিল সেই রোগটা তোমার আসছে। তাহলে যে রোগটা মায়ের থেকে তোমার আসতে পারে সেটাকে বলা হয় লিঙ্ক ডিসঅর্ডার, অর্থাৎ লিঙ্ক তৈরি করছে, এবং এই লিঙ্কটা হয় এক্স জিনের মাধ্যমে, এই জন্য এটাকে বলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, এবং এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার তোমার বই কয়েকটা দেওয়া আছে, যদি মুখস্থ করতে সমস্যা হয় ইউটিউব চ্যানেলে, মেডিওলজির ইউটিউব চ্যানেলে আমার কিছু ভিডিও আছে, তার ভিতরে এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নিয়েও আমি একটা ভিডিও বানাইছি, দেখে আসতে পারে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো হিমোফিলিয়া, তারপরে বর্ণান্ধতা আছে, এরপরে তুমি আরো অনেকগুলো আছে, ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি, এগুলোও কিন্তু তার ভিতরেই পড়ে। ওকে, যাই হোক, তারপর টেস্টিকুলার ফেমিনাইজেশন, এগুলো সব সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, তাহলে এটাই হবে। ক্যান্সার, অ্যানিমিয়া, ডায়াবেটিস এগুলো সব জন্মের পরে হয়। তাহলে কি হয়? জন্মের পরে হয়, তাহলে এটা কিন্তু অ্যান্সার না। ওকে, আসো। প্রকট অ্যাপিস্টেসিসের অনুপাত কোনটি? দেখো তো, এটাও কিন্তু আমি তোমাদেরকে বলে ফেলছি না, প্রকট অ্যাপিস্টেসিসের রেশিও কিন্তু 13:3। একটা পড়াইছি, সব হয়ে গেছে, খেয়াল করতেছো? পরের প্রশ্ন, কোনটি সেক্স লিঙ্কস ইনহেরিটেন্সি রোগ নয়? বর্ণান্ধতা হবে, হিমোফিলিয়া হবে, জুভেনাইল গ্লুকোমা হবে, হ্যাপাটাইটিস হবে না। আচ্ছা, বর্ণান্ধতা, এখন দেখো ডিজিজগুলো সম্পর্কে একটু বলি। বর্ণান্ধতা মানে তো তুমি দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না বললে ভুল, বর্ণান্ধতা মানে তুমি কালার ডিটারমাইন করতে পারছো না, অর্থাৎ লাল এবং সবুজের ভিতরে পার্থক্য করতে পারছো না, এটা হলো ইউনিভার্সাল। আরও হতে পারে, তবে এটা হলো ইউনিভার্সাল। আসলে হিমোফিলিয়া, হিমোফিলিয়া মানে হচ্ছে রক্তের অভাব, এবং এইটাও বর্ণান্ধতা, মানে এটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হিমোফিলিয়া রক্তের অভাব মানে একবার কেটে গেছে, এটা হচ্ছে আর পূরণ হচ্ছে না, এবং এটা হয়ে থাকে তোমার একটা কোয়াগুলেন্টের অভাবে, 8 নাম্বার এবং 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টরের অভাবে এটা হয়ে থাকে। এবং এটাও যখন অভাব হয়, 8 নাম্বারটার নাম কি? ক্রিসমাস, 9 নাম্বারটা অ্যান্টি হিমোগ্লোবিন হিমোফিলিয়া ফ্যাক্টর, এগুলোর যখন অভাব হয় তখন হয়। এটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা বংশগতীয় রোগ।
জুভেনাইল গ্লুকোমা, জুভেনাইল মানে হচ্ছে তরুণ শিশু, গ্লুকোমা মানেও গ্লুকোজ জমা হয়ে গেছে, চোখে ছানি পড়ে না। একটা শিশু জন্মের সময় যদি এই প্রবলেম নিয়ে আসে তখন তাকে বলে জুভেনাইল গ্লুকোমা। এটাও কিন্তু একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। বাট হ্যাপাটাইটিস এটা একটা লিভারের ডিজিজ। বেসিক্যালি হ্যাপাটাইটিসটা হয় যখন তুমি কি করো, হ্যাপাটাইটিসটা কখন হয় আসলে, হ্যাপাটাইটিসটা বেসিক্যালি হয় যখন তুমি ওই যে লিভারের সমস্যা হয়। ওকে, তো এটার থেকে মনে রাখতে পারো। তো আলটিমেটলি হ্যাপাটাইটিসটা হলো নট সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আচ্ছা, পরের প্রশ্ন, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এই যে এটাও এটাও ঠিক আছে না, আশা করি পারবা। পরের প্রশ্ন, আচ্ছা ডাইনোসরের বিস্তার ছিল কোন মহাকালে? আচ্ছা মহাকাল কয়টা বলো তো? 5টা। সিনেমা পাপার পছন্দ আর কি? প্রথমটার নাম সিনোজোইক, সবার লাস্টেরটা সিনেমা, মতে মেসোজোইক, পাপা প্যালিওজোইক, পটেরোজোইক, আর্কিওজোইক। 5টা আছে না? এই 5টার ভিতরে আমি এইভাবে মনে রাখতাম মাসি। কিভাবে? মাসি, মতে মেসোজোইক যুগ, মেসোজোইক, আর শতে হলো সরীসৃপ। শতে কি? সরীসৃপ। এই মেসোজোইক যুগে যখন সরীসৃপের আবিষ্কার হইলো, এই সরীসৃপের ভিতরে আমাদের ডাইনোসরও চলে আসে। সর, তাহলে বলো তো কত ডাইনোসরের বিস্তার হয়েছিল কোন মহাকালে? মেসোজোইক মহাকালে। কোন মহাকালে? মেসোজোইক মহাকালে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো। ভূতাত্ত্বিক কালক্রমে কোন কালে প্রথম দাঁতযুক্ত পাখির আবির্ভাব ঘটে? আচ্ছা, তো মনে রাখো 3টা যুগ তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে ক্রিটেসিয়াস যুগ, এখানে ডাইনোসর আবিষ্কার হয়, ডাইনোসরের আবিষ্কার হয়, ডাইনোসরের আবিষ্কার আবিষ্কার এরপরে জুরাসিক যুগে ডাইনোসর বিস্তার হয়, ডাইনোসর বিস্তার লাভ করে, এবং সেই সময় দাঁতযুক্ত প্রাণী তৈরি হয়, দাঁতযুক্ত প্রাণী আবির্ভাব হয়, প্রাণী বা পাখির আবির্ভাব হয়। ওকে, এবং ট্রায়াসিক যুগে সরি আমি একটু ভুল লিখছি, উল্টাই ফেলছি। ট্রায়াসিক যুগে ডাইনোসরের উদ্ভব হয়, ডাইনোসর উদ্ভব হয়। ওকে, এখন এই ক্রিটেসিয়াস যুগ মানে ক্রিটিক্যাল মোমেন্ট, এই সময় এসে ডাইনোসর বিলুপ্ত হয়, ডাইনোসর বিলুপ্ত হয়, বিলুপ্ত। ওকে, তাহলে এখন আমি তার সাথে টাইমিংটা একটু বলে দিই। এটা প্রায় 22.5 কোটি বছর আগে, 22.5 কোটি, 22.5 কোটি বছর আগে। এটা হলো 16.5 কোটি বছর আগে, আর এটা হচ্ছে 13 কোটি বছর আগে। তো এইটা একটু মনে রাখবা, টাইমিং সহ একটু মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইটা একটু মাথায় রাখো। তাহলে কোনটা অ্যান্সার হবে? ক্রিটেসিয়াস যুগে হবে। আচ্ছা, প্রথম দাঁত জুরাসিক যুগে হবে। ওকে, আসো নেক্সট কোয়েশ্চেন। ইনহিবিটর জিন কি? ইনহিবিটর মানে তো বাধা দানকারী, হয়ে গেছে, আর কি বলবো। পরেরটা, দৈত্যপোষ্য ন্যাপিস্থেসিসের ফিনোটাইপিক অনুপাত কত? এটাও বলে দিছি, দেখো না 9:7। দেখো একটা কোয়েশ্চেন পরে এসে সব হয়ে গেছে। মাসকুলার ডিস্ট্রফিটা কি? এটা একটা এই যে বংশগতীয় রোগ, এইটা আবার পেশির প্রসারণজনিত রোগ। আবেগে দাগাই দিও না ভাই, অনেক সময় মানে আবেগে বিবেকের কাছে হাইরে যায়, মানে আবেগের কাছে বিবেককে বিক্রি করে দিও না। পেশির প্রসারণজনিত রোগ না, আমি বলছি যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের ভিতরে একটা হলো মাসকুলার ডিস্ট্রফি। তো এটাও কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা বংশগতীয় রোগ। আচ্ছা, পরের কোশ্চেন, মানুষের দেহকোষে কয়টা সেক্স ক্রোমোজোম থাকে? মারাত্মক ভালো কোশ্চেন। সেক্স বললে তো সবাই আনন্দিত হয়ে যায় দেখি, তো ক্রোমোজোম তো শুনলে আনন্দিত হওয়ারই কথা। মানব দেহের টোটাল ক্রোমোজোম কয়টা বলো? টোটাল কয়টা থাকে? 46টা। এর ভেতরে অটোজোম, যেটা তোমার বডির জন্য দরকার, বডি গঠন করে, সেটা হলো 44টা। আর সেক্স ক্রোমোজোম থাকে হলো 2টা। কি কি? ছেলেদের ক্ষেত্রে ইন কেস অফ মেল একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে। ইন কেস অফ ফিমেল একটা থাকে এক্স আর একটা থাকেও এক্স, তাহলে দুইটাই কিন্তু এক্স থাকে। ওকে, এবং এই যে টোটাল 46টা একত্রে বলা হয়, আমরা এটাকে জিনোম বলি। এটাকে কি বলে? জিনোম বলি। একত্রে কি বলে? জিনোম বলি। মানব দেহ কি টুয়াইজেন না? তাহলে দেহকোষে কয়টা জিনোম থাকে বলো তো? টুয়াইজেনে জিনোম সংখ্যা হলো 2টা, আর হ্যাপ্লয়েড কোষে জিনোম হচ্ছে একটা। এটা একটু মাথায় রাখো যে জিনোম থেকেও কিন্তু কোশ্চেন করে। তাহলে সেক্স ক্রোমোজোম কয়টা? আবেগে আবার 46টা দাগাই দিও না, অনেক বেশি হয়ে যায়, 2টা হবে। ওকে, আচ্ছা আচ্ছা,
তাহলে কিন্তু আমরা আরেকটা চ্যাপ্টার পড়ে ফেললাম, সেটা ছিল হলো চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11টা তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কিছু কোশ্চেন অলরেডি চলে আসছে আর আসেও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসেও। তো এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে ভাইয়া মেন্ডেলিফের সূত্র। তাই আমি বলবো যে মেন্ডেলিফের সূত্রটা কিন্তু অনেক ভালো করে পারতে হবে। আমি তোমাদের যে এক লাইনে বলে দিছি না, এটা একটু ভালো করে মনে রাখবা, তাহলেই কিন্তু হবে। ওকে, আর হচ্ছে তার সাথে বিবর্তনটা একটু ভালো করে পড়বা, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আসো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, একদম লাস্টের দিকে আমরা চলে আসছি। প্রাণীর আচরণ নিয়ে আসলে তেমন কিছুই নাই। নিম্নের কোনটি সহজাত আবেগের উদাহরণ? দেখো আবেগ, এই যে আবেগ চলে আসছে, দেখছো আমরা কিন্তু সবকিছু আবেগ দিয়ে করি। এই সহজাত আবেগের উদাহরণ, সহজাত মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা জন্মের সাথে সাথে নিয়ে আসি, সেটাই সহজাত। এই যে আমরা হাসি কান্না করি, একটা শিশু কিন্তু জন্মের পরে কান্না করে, তাই না? মারলেই কান্না করে। তাহলে বলো তো ওকে কি কেউ শিখাই দিচ্ছে কান্না করতে হবে? তাহলে কান্না করতেছে না, তাহলে এটা কি? সহজাত বৈশিষ্ট্য। তাহলে এই যে সহজাত আবেগ, এটা কি? টুনটুনির বাসা নির্মাণ, এটা হলো ওই সহজাত আবেগের বৈশিষ্ট্য। ওকে, মাথায় রাখবা। এই চ্যাপ্টারটা ভাই আসলে বোঝানোর তেমন কিছু নাই। কোনটি অভিনব ধরনের শিখন? শিখন মানে লার্নিং, যেটা আমরা শিখি। আচ্ছা, এই শিখে কারা বলো তো? শিশুরা বেশি শিখে না? মনে রাখবা, অভিনব হলো অনুকরণ। শিশুদের একটা বিশেষ বৈশিষ্ট্য, তুমি যদি একটা কাজ করে দেখবা তোমার ছেলে ওই কাজটাই করতেছে। আচ্ছা, তোমার তো মনে হয় ছেলে নাই, যাই হোক, বাসিতে বাড়িতে যদি ভাগ্নে, তারপরে আরো যারা যারা বলে মামার ভাইয়ের ছেলে বোনের ছেলে যদি থাকে, দেখবা তুমি একটা কাজ করবা, ও দেখবা যে তোমার মতোই কাজ করতেছে। তাহলে ওরা কি করে? অনুকরণ করে না? শিশুদের জন্য অনুকরণ একটা অভিনব ব্যাপার। ওকে, তাহলে অভিনব শিখন কোনটা? অনুকরণ। অনুকরণের মাধ্যমে কিন্তু অনেক কিছু শেখা যায়। ওকে, কোনটি শিখনের অন্তর্ভুক্ত? ওই যে একই জিনিস। এখন বলো তো, তিনটা অপশনগুলো দেখো। কান্না, ওই যে জন্মের সময় তো তুমি কান্নো, তাহলে কান্না কেউ শিখাই দিল না। আবার দেখবা শিশুরা কিন্তু হাসে, ওকে বলছে যে এইভাবে হাসতে হয়, তাহলে হাসাও কিন্তু হবে না, কান্নাও কিন্তু হবে না। সন্তান তো সন্তানের মতোই আচরণ করবে, এটা সহজাত বৈশিষ্ট্য। সন্তান বাৎসল্য না, বাট দেখো নখ কামড়ানো, এটা একটা বাজে অভ্যাস, ব্যাড হ্যাবিটের ভিতরে পড়ে। তুমি নখ কামড়াও, তোমার সন্তানও নখ কামড়াবে, তোমার ভাগ্নাও নখ কামড়াবে। তাহলে নখ কামড়ানো কিন্তু একটা শিখনের ভিতরে পড়ে গেল, বুঝছো? ব্যাড হ্যাবিটের ভিতরে পড়ে গেল। আসো নেক্সট কোশ্চেন। সংবেদী উদ্দীপনা অন্তর্বাহী স্নায়ু দ্বারা বাহিত হয়ে, কোন স্নায়ু দ্বারা? অন্তর্বাহী। ক্রিয়জ ক্রিয়জ উদ্দীপনায় রূপান্তরিত হয়ে বহির্বাহী স্নায়ু দ্বারা আচরণের প্রকাশ ঘটাইলো। তাহলে এইটা হলো আমার ব্রেন, এখানে আছে আমার হাত। ওকে, এখন হাত থেকে একটা নার্ভাস সিস্টেম চলে গেল ব্রেনে, অন্তর্বাহী, ওখান থেকে উদ্দীপনাটা আবার চলে আসলো হাতে, তাহলে পরবর্তীতে হাতটা কাজ করলো। এই যে জিনিসটা, এটা কি আমরা বলি? রিফ্লেক্স। এটাকে কি বলি? রিফ্লেক্স বলি। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রতিবর্তী ক্রিয়া, বাংলায় বললে প্রতিবর্তী ক্রিয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রতিবর্তী ক্রিয়া যখন কোনো শর্ত সাপেক্ষে সম্পন্ন হতে এক পর্যায় থেকে সাপেক্ষ ছাড়াই সম্পন্ন হতে পারে। প্রথমে শর্ত সাপেক্ষে, এরপরে একটা পর্যায়ে চলে আসে আর শর্ত লাগতেছেই না, তখন তাকে কি বলবো? তখন তাকে আমরা বলবো এটা একটা শিখনের ভিতরে চলে গেল। এই শিখনটা হলো সাপেক্ষ শিখন। ওকে, আসো নেক্সট কোয়েশ্চেন। আসলে এই চ্যাপ্টারে না বোঝানোর মতো তেমন কিছুই নেই। কুকুর এবং লালা এই পরীক্ষাটা কে সংগঠিত করেছিলেন? প্যালভক। ভাই এগুলা কিছু না। পরের প্রশ্ন, কোনটি সাপেক্ষ তত্ত্ব হিসেবে সর্বজন স্বীকৃত? সাপেক্ষ তত্ত্ব মানে কন্ডিশনাল থিওরি, এটা হচ্ছে হলো ওই যে প্যালভকের কুকুর লালার শর্ত। ওকে, কি ছিল? যে কুকুর সামনে খাবার রেখে দিয়েছো, কুকুর করতে করতে লালাক্ষরণ হচ্ছে, এটাই হচ্ছে কুকুর লালার শর্ত। যাই হোক, পরে কোশ্চেন আসো। শব্দের প্রতি সারা। আচ্ছা বলো তো, আমরা অপশন থেকে বার করবো। হ্যাঁ, দেখো তো নিচ থেকে আসো। থিগ্ম, থিগ্ম শব্দের অর্থ হলো ওই যে আমরা বলি না টেম্পারেচার, ওটাকে বলে থিগ্ম। ফনো মানে শব্দ, ক্যামো মানে কেমিক্যাল উপাদান, আর অ্যারো মানে এরিয়া, এরিয়ার প্রতি সারা। তাহলে শব্দের প্রতি ছাড়াকে আমরা বলবো ফনোট্যাক্সিস। ট্যাক্সিস মানে চলুন নেক্সট কোয়েশ্চেনে আসো। তরল পদার্থের প্রাণীর স্রোতের জনিত যে ট্যাক্সিস দেখা যায়, স্রোত স্রোত। আচ্ছা দেখো তো, থিগ্ম মানে হচ্ছে ওই যে টেম্পারেচার, রিও মানে হলো স্রোত, রিও মানে কি? স্রোত। ফটো মানে হলো আলো, আর ফনো মানে হলো শব্দ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে ভাইয়া রিও বা স্রোত। এই যে স্রোতজনিত সারাকে রিও ট্যাক্সিস বলা হয়। ওকে, আচ্ছা আচ্ছা,
দেখো, আসলে এই চ্যাপ্টারে আসলে তেমন কিছুই ছিল না, আমরা এই চ্যাপ্টারটাও শেষ করে ফেললাম। এই চ্যাপ্টার থেকে যদি কিছু পড়তে চাও তাহলে এই ট্যাক্সিসগুলো একটু পড়বা আর এক্সাম্পলগুলো একটু দেখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে এর ভিতর দিয়ে আমরা কিন্তু 3টা চ্যাপ্টার আরও শেষ করে ফেললাম। আর 3টা চ্যাপ্টার দিয়ে আমি তোমার জুওলজির 3 3 6 আর 2 8 8টা চ্যাপ্টারের জিএসটির সব কোয়েশ্চেন কিন্তু সলভ করে ফেলছি। তো তোমরা যারা আমার ক্লাসটা কন্টিনিউ করছো অ্যাটলিস্ট এইটা বুঝতে পারছো যে আমি কিন্তু জাস্ট কোয়েশ্চেন সলভ করার ভিতরে লিমিটেশন রাখি নাই, আমি ওই রিলেটেড কিন্তু সবগুলো ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ট্রাই করছি। এখন তোমাদের প্রশ্ন হইতেই পারে, ভাইয়া চ্যাপ্টারটা তো পুরাটা পড়াইলেই পারতেন। আসলে তুমি বলো তো, তোমার কি পুরাটার দরকার পড়বে, বা পুরাটা পড়ার মতো সময় কি এখন তোমার হাতে আর আছে? খুবই লাস্ট সময়, একদম ক্রিটিক্যাল সময়, এই জন্য আমরা ট্রাই করছি যে যেগুলো কোয়েশ্চেন পরীক্ষাতে আসে অলরেডি চলে আসছে সেইগুলোর উপরে ভিত্তি করে আরও কিছু দেওয়ার, যাতে তোমরা জিনিসটাকে নিতে পারো। হ্যাঁ, লাস্ট মোমেন্টে এসে আসলে এত সময় কারোই থাকে না। তো আমি ট্রাই করছি যতগুলো কোয়েশ্চেন ছিল খুব ইজিলি এক্সপ্লেন করে দেওয়ার, এবং তার সাথে ওই রিলেটেড সব কিছুকে দিয়ে দেওয়ার। জানো, এটাই কিন্তু তোমাদের লাস্ট অপরচুনিটি নিজেদেরকে প্রমাণ করার, তারপরেই কিন্তু একটা ট্যাগ লেগে যাবে, যেটা আসলেই ভালো হবে না। তো আমি তোমাদের জন্য দোয়া করি, ইনশাল্লাহ তোমরা যাতে সবাই ভালো কিছু করতে পারো, আমাদের জন্য দোয়া রাখবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।